হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং সুপ্রিমেসির পক্ষ থেকে আমি মোহাম্মদ শাফায়েত হোসেন শিফাত সবাইকে আরও একটি ভিডিওতে অভিনন্দন জানাচ্ছি। এর আগের ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের লেনদেন সম্পর্কে জেনেছিলাম। কোনটি লেনদেন না, কীভাবে আমরা আইডেন্টিফাই করব, আমরা আশা করি খুব সহজেই সেটা শিখতে পেরেছি। তো এখন এই অধ্যায়ের আরও একটি গুরুত্বপূর্ণ পার্টে আমরা চলে যাচ্ছি, সেটি হচ্ছে হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ কি সেটা আগে আমাদেরকে বুঝতে হবে। কোনো প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ের মোট সম্পদের পরিমাণ, মালিকানা সত্ত্ব ও দায়ের যেই সমীকরণটা রয়েছে সেটাই হচ্ছে হিসাব সমীকরণ। এই হিসাব সমীকরণের আবিষ্কার করেছেন হিসাব শাস্ত্রবিদগণ, অর্থাৎ যারা আগে হিসাব বিজ্ঞান নিয়ে রিসার্চ করেছেন, যারা হিসাব বিজ্ঞানের মূল থিমটা তৈরি করেছেন, তারাই এই হিসাব সমীকরণ বানিয়েছেন এবং এটা সার্বজনীন এবং সবসময়ের জন্য প্রযোজ্য। এই হিসাব সমীকরণটা হচ্ছে এ ইকুয়াল টু এল প্লাস ই, যেখানে এ দিয়ে বোঝাচ্ছে অ্যাসেট, ব্যবসার সকল সম্পত্তি, এল দিয়ে বোঝাচ্ছে লায়াবিলিটিস বা সকল রকম দায়, এবং ই দিয়ে হচ্ছে ইকুইটি বা মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব হচ্ছে একটি ব্যবসায়ের তৃতীয় পক্ষের সকল প্রকার পাওনা পরিশোধ করার পরে যা থাকবে সেটার উপরে মালিকের অধিকার। এই বিষয়ে আমরা সামনে আরও বিস্তারিত জানতে পারবো। এখানে একটি বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বে পরিবর্তন আনয়নকারী সকল ঘটনাকেই ব্যবসায়ের ক্ষেত্রে লেনদেন হিসাবে গণ্য করা হবে এবং সেগুলো লিপিবদ্ধ করা হবে। এই হিসাব সমীকরণটি আপনারা মুখস্থ করে ফেলবেন, এটা সারা জীবনের জন্য কাজে লাগবে যতদিন আপনি হিসাব বিজ্ঞান নিয়ে লেখাপড়া করবেন। এই হিসাব সমীকরণটির আরও একটি বর্ধিত রূপ আছে, সেটা নিচেই আমরা পাবো। দেখুন, এখানে সম্পত্তি, দায়, মালিকানা সত্ত্ব বলতে কি বোঝায় তা স্পষ্টভাবে লেখা আছে, আপনারা একবার এটা পড়ে নেবেন। এখানে একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এই যে ই বা ইকুইটি, মালিকানা সত্ত্ব যেটাকে বলে। এই মালিকানা সত্ত্ব চারটা বিষয় দিয়ে প্রভাবিত হয়। সেগুলো হচ্ছে মালিকের বিনিয়োগ। মালিকের বিনিয়োগ যদি ব্যবসায় বাড়ে তাহলে মালিকানা সত্ত্ব বাড়বে, যদি ব্যবসার আয় বাড়ে তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, যদি ব্যবসা থেকে টাকা পয়সা উত্তোলন করা হয় তাহলে মালিকানা সত্ত্ব কমবে বা হ্রাস পাবে, এবং যদি কোনো খরচ বা ব্যয় নগদে করা হয় সেখানেও কিন্তু মালিকানা সত্ত্ব কমে যাবে। বিষয়টি একটি চিত্রের সাহায্যে এখানে দেখানো হয়েছে। দেখুন, মালিকানা সত্ত্ব বাড়বে মূলধন বিনিয়োগ করা হলে এবং রেভিনিউ বা আয় হলে, আর মালিকানা সত্ত্ব কমবে মালিক কর্তৃক উত্তোলন করা হলে এবং খরচ করলে, ব্যবসা থেকে আর কি, যে নগদ টাকা পয়সা খরচ করলে আর কি মালিকানা সত্ত্ব অটোমেটিক্যালি কমে যাবে। মালিকানা সত্ত্ব কমলে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে ব্যবসা থেকে মালিকের যে মোট প্রাপ্য বা মালিকের যে দাবিটা থাকবে সেটা কমে যাবে। আমরা হিসাব সমীকরণের মাধ্যমে জেনেছি যে এ ইকুয়াল টু এল প্লাস ই, অর্থাৎ সম্পত্তি সমান সমান দায় পাস হবে। এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন। একটু আগে আমরা যে এ ইকুয়াল টু এল প্লাস ই করেছিলাম, সেখানে সমীকরণটাকে একটু বাড়িয়ে অর্থাৎ বর্ধিত করে এখানে তুলে ধরা হয়েছে। দেখুন, এ দিয়ে অ্যাসেট, অ্যাসেট ঠিকই আছে, এল দিয়ে লায়াবিলিটিস, দায়, সি হচ্ছে কি, সি হচ্ছে ক্যাপিটাল বা মূলধন প্লাস রেভিনিউ। মালিকানা সত্ত্বটাকে আর কি বর্ধিত করে লিখেছে, মূলধন প্লাস রেভিনিউ মাইনাস কি এক্সপেন্সেস মাইনাস ড্রয়িংস, উত্তোলন। ওই তো মালিকানা সত্ত্ব প্রভাবিত করে চারটা উপাদান দিয়ে, এই চারটা উপাদানে দুইটা ছিল প্লাস, দুইটা ছিল মাইনাস, এই জিনিসটাই এখানে লিখেছে, এটা জটিল কিছু না। দেখুন, ব্যবসায়ের ক্ষেত্রে কোনো ঘটনা লেনদেন হতে হলে তা হিসাব সমীকরণের উপাদানগুলোকে যে কোনো একটি পরিবর্তন সাধন করবে। অর্থাৎ ব্যবসায়ের লেনদেন হতে হলে হিসাব সমীকরণের যেই উপাদান, হিসাব সমীকরণের উপাদান কি কি দেখেছিলাম আমরা, অ্যাসেট, লায়াবিলিটিস, ইকুইটি, মালিকানা সত্ত্ব, এ ইকুয়াল টু এল প্লাস ই। আর ওই যে ইকুইটি বা মালিকানা সত্ত্বের বর্ধিত রূপ করলে কি হয়, আরও চারটা আইটেম, মানে দুইটা যুক্ত দুইটা মাইনাস হয়। সো এই টোটাল জিনিসগুলোকে প্রভাবিত করবে। মোট সম্পত্তি বাড়লে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে, অর্থাৎ এক সাইডে একটা বাড়লে আরেক সাইডে যে কোনো একটা বাড়বে, এক সাইডে একটা কমলে আরেক সাইডে যে কোনো একটা কমবে। সম্পত্তি কমলে মোট দায় কমবে অথবা মালিকানা সত্ত্ব কমবে। একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমতে পারে, তাহলে সম্পদের ক্ষেত্রে কিন্তু এটা সমান সমান হয়ে যাবে। মালিকানা সত্ত্ব বাড়লে মোট দায় কমবে, এটাও হতে পারে। মালিকানা সত্ত্ব কমলে মোট দায় বাড়বে, এভাবেও হতে পারে। জিনিসগুলো উদাহরণ না দিলে আপনারা বুঝবেন না, এখানে বেশ কয়েকটি ভালো উদাহরণ রয়েছে, সেটা দেখুন। নগদে 5,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। এখানে নগদে টাকা নিয়ে ব্যবসা শুরু করার ফলে যেটা হলো, নগদে 5,000 টাকা অ্যাসেট সম্পত্তি বৃদ্ধি পেল, এবং অন্যদিকে মালিকানা সত্ত্বেও নগদ টাকা বৃদ্ধি পেল। দেখুন,
ইয়ের জায়গায় 5,000, মালিকানা সত্ত্বে 5,000 টাকা বেড়েছে, মূলধন এসেছে ব্যবসায়। ধারে 5,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করার ফলে কি হলো, অ্যাসেট ঠিকই বাড়লো যন্ত্রপাতিতে 5,000 টাকা, এবং পাশাপাশি ধারে কেনার ফলে কিন্তু একটা পাওনাদার সৃষ্টি হয়ে গেল, যেটা একটা লিয়াবিলিটিস বা দায়। আবার পাওনাদারকে 3,000 টাকা পরিশোধ করা হলে নগদ টাকা থেকে 3,000 টাকা কমে গেল, পাশাপাশি পাওনাদারের যে ব্যালেন্স ছিল 5,000 টাকা, সেখান থেকেও 3,000 টাকা মাইনাস হয়ে গেল, লায়াবিলিটিস কমে গেল। দেখুন, নগদ অর্থ হ্রাস পেয়েছে, পাওনাদার হ্রাস পেয়েছে। এ সমান সমান এল প্লাস ই এর জায়গায় কিন্তু সমান সমানই রয়েছে। নগদে বেতন পরিশোধ করা হলো, এতক্ষণে আশা করি বুঝে ফেলেছেন। এখানে দেখুন, এই আইটেমটা একটু ভিন্ন। নগদে আসবাবপত্র ক্রয় 1 লক্ষ টাকা। এখানে কি হয়েছে, নগদ টাকা 1 লক্ষ কমে গেছে, আবার আসবাবপত্র 1 লক্ষ টাকা বেড়ে গেছে। তাহলে ব্যালেন্সটা কি হয়েছে, 0। তো 0 ইকুয়াল টু এল প্লাস ই এর সাইডেও কিন্তু 0, কোনো পরিবর্তন হয়নি, দেখেছেন। কিন্তু এই লেনদেনটা কিন্তু হিসাব সমীকরণে ঠিকই প্রভাব ফেলেছে কোথায়, নগদের ক্ষেত্রে এবং আসবাবপত্রের ক্ষেত্রে। সেজন্য এটা ব্যবসায়ের ক্ষেত্রেও লেনদেনে লিপিবদ্ধ হচ্ছে। মালিক কর্তৃক ব্যক্তিগতভাবে ব্যবসায় ঋণ পরিশোধ 5,000 টাকা। যদি মালিক ব্যক্তিগতভাবে ব্যবসায় কোনো কিছু দেয়, তাহলে সেটা অতিরিক্ত মূলধন হিসেবে মালিকানা সত্ত্বে মূলধনের ক্ষেত্রে যোগ হবে। এই যে দেখুন, এখানে এসেছে ইকুইটি বা মালিকানা সত্ত্বের ক্ষেত্রে যেই 5,000 টাকা দিয়ে ঋণ পরিশোধ করেছিলেন, সেটা প্লাস হয়ে চলে আসছে। আবার তিনি ব্যবসায় ঋণটা পরিশোধ করেছেন সেই টাকা থেকে, তাই লায়াবিলিটিস থেকে 5,000 টাকা মাইনাস হয়ে গেছে। বাকিতে পণ্য ক্রয়, পাওনাদার বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি মালিকানা সত্ত্ব কি হয়েছে, কমে গেছে। খরচের মাধ্যমে কমে গেছে নগদ টাকা। বাকিতে পণ্য ক্রয় 7,000 টাকা। এখানে দেখুন, বাকিতে পণ্য ক্রয় ফলে কী হয়েছে, একটি লায়াবিলিটিস বা দায় বেড়ে গেছে 7,000 টাকা। ঠিক ওই পাশে কি হয়েছে, মালিকানা সত্ত্ব এটা কি হয়েছে, কমে গেছে, কারণ এটা কি একটা ব্যয়, এটা আমাকে পরিশোধ করতে হবে সামনে, এটা একটা খরচ। এখন দেখুন, এখানে দেওয়া আছে হিসাব সমীকরণের উপরে লেনদেনের প্রভাব কি। এখন হাসান অ্যাট অ্যাসোসিয়েটস জানুয়ারি 2017 সালের 1 জানুয়ারি আইন পেশার অফিস চালু করে। প্রথম মাসের কিছু লেনদেন দেওয়া হয়েছে। এখন আপনাকে লেনদেন দেওয়া হয়েছে, কারণ হচ্ছে আপনি এখন হাসান অ্যান্ড অ্যাসোসিয়েটসের একজন অ্যাকাউন্টেন্ট, এজন্য আপনাকে এই লেনদেনগুলো তুলে ধরা হয়েছে। আপনি এখানে নির্ণয় করবেন কোনগুলো লেনদেন অরিজিনালি ব্যবসার জন্য আসবে এবং হিসাব সমীকরণের উপরে এই লেনদেনগুলো কী প্রভাব ফেলবে। আইন পেশায় 50,000 টাকা মূলধন বিনিয়োগ করা হলো। এতে স্পষ্টই একটা লেনদেন, এবং কোন কোন পাশে যাবে সেটা আপনি বুঝতে পারছেন। যেহেতু নগদ টাকা আসছে, সম্পত্তির পাশেও 50,000 টাকা ব্যালেন্সে থাকবে, পাশাপাশি মূলধনের যেই অংশটা রয়েছে সেখানেও 50,000 টাকা চলে আসবে মালিকানা সত্ত্বের ঘরে। অফিস ভাড়া পরিশোধ করা হয়েছে 3,000। ধারে অফিস যন্ত্রপাতি ক্রয় করা হলে একটা পাওনাদার বাড়বে, পাশাপাশি যন্ত্রপাতিটাও বাড়বে। মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো। আইনি সেবা দেওয়া হলো মানে যে কাউকে 6,000 টাকা দিয়ে আইনি সেবা দিলাম, ব্যাপারটা এরকম না। আপনি তাদেরকে টাকাটা দিয়ে দেন নাই, বরঞ্চ যেহেতু আপনার একটা ল ফার্ম বা আইনি প্রতিষ্ঠান, এখানে আপনি 6,000 টাকার ইনকাম করেছেন, তো সেটা আপনি নগদের ক্ষেত্রে যোগ করবেন, পাশাপাশি মালিকানার সত্ত্বের ক্ষেত্রেও যোগ করবেন। অফিস কর্মচারীর বেতন পরিশোধ করা হলে কী কী হতে পারে সেটা আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন। ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো, নগদে নিয়েছেন ঋণ, 20,000 টাকা বেড়েছে, পাশাপাশি ব্যাংক একটা এখন আমাদের পাওনাদার, সো এখানেও আপনার 20,000 টাকা পাওনাদারের ক্ষেত্রে ব্যাংক হিসাব নামে আমি অ্যাড করে দিবেন লায়াবিলিটিস সাইডে। ধারে আইনি সেবা দেওয়া হলো মানে হচ্ছে আপনি তাদের কাজ করে দিয়েছেন, আপনি তাদের কাছ থেকে 7,000 টাকা এখনও পাবেন, তাহলে এটা একটা আপনার জন্য সম্পত্তি। দেনাদারের খাতায় অ্যাসেটসের সাইডে লিখবেন এবং পাশাপাশি মালিকানা সত্ত্বের ক্ষেত্রেও 7,000 টাকা যুক্ত করে দিবেন। দেখবেন দুই পাশ কিন্তু সমান সমান থাকবে সব সময় যোগ বিয়োগ করার পরে। এই যে দেখুন, এখানে সমাধানটা দেওয়া আছে, দেখেছেন। নগদের 50,000 নিয়ে শুরু করেছিলেন, নগদ 50,000 ব্যালেন্স, মালিকানা সত্ত্বেও কিন্তু বেড়েছে। ওই যে 50,000 মূলধন আনার ফলে 3,000 টাকা ভাড়া খরচ দিয়েছে, তারপরে দেওয়ার পরে ছিল 47,000 টাকা। এরপরে আবার কি ধারে যন্ত্রপাতি ক্রয় করেছিল 15,000 টাকার, এই যে এখানে আছে।
যন্ত্রপাতি হিসাবে 15,000, পাওনাদারের 15,000। তারপরে ওই যে সেবা আয় করেছিল, আইনি সেবা দিয়ে 6,000, নগদের সাথে যোগ হয়ে 53,000 হয়েছে। এই যে এই পাশে মালিকানা সত্ত্বের ক্ষেত্রেও নগদ টাকা বেড়ে 53,000 হয়েছে। এই যে ব্যাংক থেকে ঋণ নিয়েছিল নগদে 20,000, দেখুন এই যে যোগ হয়েছে এখানে। আবার এই যে ব্যাংক ঋণের হিসাব আলাদা এখানে এসেছে, এটা একটা দায় হিসেবে থাকবে। এই তো এই হচ্ছে হিসাব। সো আমরা আশা করি যে বুঝতে পেরেছেন যে হিসাব সমীকরণের উপরে লেনদেনগুলো কীভাবে প্রভাব ফেলে। এই ছক তৈরি করা খুবই সহজ। এই ছিল ব্যবসায় হিসাব সমীকরণে লেনদেনের যে প্রভাবটা, এটা আশা করি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন। এখন দেখুন এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, ব্যবসায়িক লেনদেনের উৎস এবং এই সংক্রান্ত দলিলপত্রাদি। এখন একটা ব্যবসায় প্রতিষ্ঠানে, বড় ধরনের ব্যবসায় প্রতিষ্ঠানে বা মাঝারি ধরনের ব্যবসায় প্রতিষ্ঠানই ধরেন না কেন, প্রতিদিন অনেক লেনদেন হতে পারে, সেটা শত হাজার পরিমাণেও লেনদেন হওয়ার সম্ভাবনা থাকে। তো এই এত লেনদেন কিন্তু মুখস্থ থাকা সম্ভব না, বা কোথাও দাগ কেটে বা কোনো চিহ্ন দিয়েও মানে লিপিবদ্ধ করা যায় না। যদিও কম্পিউটারের যুগে সব কিছু একটা সিস্টেমেটিক ওয়েতে হিসাব রাখা হয়, কিন্তু এই সিস্টেমেটিক হিসাব রাখার জন্য আমাদেরকে এর জন্য একটা প্রমাণস্বরূপ কিছু কাগজের সাহায্য নিতে হয়, এবং এগুলোকেই বলা হয় ব্যবসায়িক লেনদেনের দলিলপত্রাদি। দেখুন এই যে কেমন সব লেনদেন ব্যবসায় হয়ে থাকে। বিভিন্ন ব্যক্তির নিকট পণ্য বিক্রয় করা হয়ে থাকতে পারে, বিভিন্ন ব্যক্তির নিকট থেকে কিন্তু পণ্য ক্রয় করা হয়ে থাকতে পারে, ক্রয়কৃত পণ্য কিন্তু ফেরত পাঠানো হতে পারে, বিক্রিত পণ্য আবার ফেরত আসতে পারে, ব্যাংকে টাকা জমা দেওয়া হতে পারে, কিংবা ব্যাংক থেকে টাকা উঠানো হতে পারে। এরকম নানা ধরনের ঘটনা ব্যবসা প্রতিষ্ঠানে ঘটতে পারে। আর এই সমস্ত ঘটনাগুলি কি ব্যবসায়িক লেনদেনের উৎস। এখন এই ব্যবসায়িক লেনদেনের উৎসের দলিলকে মূলত 6টা ভাগে ভাগ করা যায়, 6টা আইটেম আর কি। এগুলো হচ্ছে চালান, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার। প্রথমে আসি চালান নিয়ে। চালান কি? চালান হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়ের একটা প্রামাণ্য দলিল, মানে এই চালান দ্বারা বোঝা যায় যে পণ্য এখানে কিনা বেচা হয়েছে। বিক্রেতা যখন পণ্য বিক্রয় করে তখনই বিক্রিত যে পণ্য, মানে কী পণ্য বিক্রি করলাম, কত টাকা রেটে, এই সমস্ত সব কিছু লিখে একটা কাগজ ক্রেতাকে দেয়। এখানে দলিল লিখেছে, দলিল মানে এই কাগজটাই বুঝাইছে। দলিল ক্রেতাকে হস্তান্তর করেন, এই লিখিত দলিলই হচ্ছে চালান। বিক্রেতার নিকট এটা একটা বহির চালান এবং ক্রেতার নিকট একটা ক্রেতাও তো একটা ব্যবসা প্রতিষ্ঠান থাকে, তাই না? তো ওনার কাছে এটা আন্তঃচালান। আর যে বিক্রেতা, আমি এখন আমাকে বিক্রেতা হিসেবে আমি ধরে নিচ্ছি সাপোজ, ঠিক আছে? এই চালানের ভিত্তিতে আমি বিক্রেতা বিক্রয় জাবেদা লিপিবদ্ধ করব। জাবেদা কি সেটা আমরা সামনে জানব, আগে আমরা চালান সম্পর্কে জানি। দেখুন চালানের একটা ফরম্যাট দেওয়া আছে, একটা পেজ। কিভাবে? এই যে ক্রেতার নাম দেওয়া আছে, বিক্রেতার নামটা উপরে দেওয়া, কি পণ্য, কত টাকা রেট। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, দেখুন বাদ, কারবারি বাট্টা 5%। কারবারি বাট্টাটা হচ্ছে ছাড়, বাট্টা মানে হচ্ছে ডিসকাউন্ট। 40,000 টাকার পণ্য বিক্রি করেছে, 2,000 টাকা ডিসকাউন্ট আছে। এখন যেই মালটা কিনেছেন তিনি 38,000 টাকা পরিশোধ করবেন। তবে এখানে একটা বিক্রয় শর্ত দেওয়া আছে, দেখুন 2/10 নিট 30। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। এখন এটা শুনেন মনোযোগ দিয়ে। 2/10 মানে হচ্ছে এই যে ক্রেতা পণ্যটি কিনছেন, যদি ক্রেতা 2 থেকে 10 দিনের মধ্যে পণ্যটির মূল্য পরিশোধ করেন তাহলে এই কারবারি বাট্টাটা পাবেন 5%। বুঝতে পেরেছেন? আমি পণ্যটা বিক্রয় করছি ধরেন আপনার কাছে, আপনি পণ্যটা কিনবেন, তবে আপনি এই ডিসকাউন্টটা তখনই পাবেন যদি আপনি সর্বোচ্চ 10 দিনের মধ্যে আমাকে টাকাটা পরিশোধ করেন। কিন্তু নিট 30 এখানে দেওয়া আছে। নিট 30 মানে হচ্ছে 30 দিনের মধ্যে আপনাকে পণ্যের মূল্য অবশ্যই পরিশোধ করতে হবে। এমনটা না যে আমি আপনার কাছে পণ্য বিক্রি করলাম, আপনার যখন মন চাইলো দিলেন। এভাবে ব্যবসা হয় না, এভাবে নগদ টাকার শর্ট হয়ে যায়, বাকিতে ব্যবসা সবসময় করা যায় না। সেই জন্যই শর্তটা দেওয়া থাকে চালানে যে কতদিনের মধ্যে টাকাটা আপনাকে পরিশোধ করতে হবে ক্রেতাকে আর কি। সো 2 থেকে 10 দিনের মধ্যে যদি ক্রেতা টাকা পরিশোধ করে তাহলে এখানে 2,000 টাকা ডিসকাউন্ট দিয়ে 40,000 জায়গায় 38,000 টাকা দিতে পারবে, কিন্তু তাকে নিট 30 দিনের মধ্যে সম্পূর্ণ টাকাটাই পরিশোধ করতে হবে। আশা করি বুঝাইতে পারছি। বিক্রয় 2 থেকে 10 দিনের মধ্যে ক্রেতা যদি টাকা দেয় তাহলে ডিসকাউন্ট পাবে, আর না হলে কিন্তু ফুল টাকাই পরিশোধ করতে হবে 30 দিনের মধ্যে। ওকে, এটা এখানে এতটুকুই বোঝানো হয়েছে। আচ্ছা,
কারবারি বারটা কি বললাম, তো ডিসকাউন্ট। ভাউচার লেনদেনের ক্ষেত্রে আরও একটি বড় যেই প্রমাণপত্র সেটি হচ্ছে ভাউচার। যেমন 5,000 টাকার পণ্য বিক্রয় বাবদ ক্রেতাকে 5,000 টাকা একটা ভাউচার দেওয়া হলো। এই ভাউচার হচ্ছে দুই ধরনের, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার। পণ্য ক্রয়ের ক্ষেত্রে এবং বিভিন্ন ব্যয়ের সপক্ষে মানে ব্যয় বোঝাতে ডেবিট ভাউচার ব্যবহৃত হয় ব্যয়ের প্রমাণ হিসাবে। যেমন পণ্য কেনার ক্ষেত্রে আমি যে বিভিন্ন করলাম, কত টাকার পণ্য কিনতেছি কারো কাছ থেকে, সেই সম্পর্কে যেই নোটটা আমি করব সেটাই হচ্ছে একটা ডেবিট ভাউচার। এছাড়া বিভিন্ন যে ব্যয় করব, যেমন ইউটিলিটি বিল দিলাম বা শ্রমিকের মজুরি দিলাম অথবা দিলাম হচ্ছে গাড়ি ভাড়া, মানে একটা টাকা ক্যাশ টাকা বের হয়ে গেল, এই সম্পর্কে একটা নোট করতে হলে যেইভাবে যেই কাগজে করব সেটাই হচ্ছে ডেবিট ভাউচার। ঠিক আছে, দেখুন এখানে দেওয়া আছে কী খাতে খরচ হয়েছে সেটা আছে, কত টাকা এটা লিখতে হবে, গ্রহণকারীর নাম লিখতে হবে, এখানে আমার প্রতিষ্ঠানের নাম লেখা আছে, ক্যাশিয়ার, হিসাবরক্ষক, ব্যবস্থাপক, গ্রহীতার স্বাক্ষর থাকবে অবশ্যই, কারণ এটা নগদ টাকা বের হয়ে যাচ্ছে, অবশ্যই সবার স্বাক্ষর নিয়ে এটা পাস হবে। দেখুন, পণ্য বিক্রয় ও বিভিন্ন আয়ের জন্য যেই ভাউচার ব্যবহার করা হয় তাকে বলা হয় ক্রেডিট ভাউচার। ক্রেডিট ভাউচারের সাথেও চালানের কপি, ক্যাশ মেমো ইত্যাদি সংযুক্ত করে তারপরে নগদান বইয়ের ডেবিট দিক অর্থাৎ প্রাপ্তির দিকে লিপিবদ্ধ করা হয়। নগদান বই সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানতে পারবো, আরও একটি অধ্যায় রয়েছে এই সম্পর্কে। সো ক্রেডিট ভাউচারের মাধ্যমে আমরা কি কি ইনকাম হয়েছে বা টাকা আসতেছে সেটা আমরা লিখতে পারি। ক্যাশিয়ারের স্বাক্ষর থাকবে, হিসাবরক্ষকের স্বাক্ষর থাকবে, ব্যবস্থাপকের স্বাক্ষর থাকবে, গ্রহীতার স্বাক্ষর থাকবে। ওকে, এখন দেখুন ক্যাশ মেমো কি। এতক্ষণ আমরা ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার করছি, ওইটা এক জিনিস। ক্যাশ মেমো হচ্ছে নগদ মূল্যে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্যাশ মেমো ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, আর ওগুলো কিন্তু বিভিন্ন খাতের লেনদেনের ক্ষেত্রে। পণ্য বিক্রেতা যখন পণ্য ক্রেতাকে ক্যাশ মেমো দেয় তখন এতে নগদ টাকার পরিমাণ লেখা থাকে স্পষ্টভাবে। ক্যাশ মেমোর উপরিভাগে বিক্রয় প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা মুদ্রণ করা থাকে, অর্থাৎ প্রিন্ট করা থাকে। এখানে সব কিছু লেখা থাকে, যেমন বিবরণ, টাকার পরিমাণ। এছাড়া ক্যাশ মেমোর আসলে এই ফরম্যাটটার পাশাপাশি আরও বিভিন্ন ধরনের ফরম্যাট এখন ব্যবহার করা হয়। যেমন আপনারা যখন সুপার শপ থেকে বা কোনো দোকান থেকে পণ্য কিনেন তখন দেখবেন যে আপনাকে একটা মেমো দেওয়া হয় ক্যাশ মেমো নামে। সেই এই ফরম্যাটটা লম্বা হতে পারে, মানে বিভিন্ন রকম ক্যাশ মেমো এখন হয়েছে, যে এরকম ব্যাকা বা এরকম ফ্ল্যাট থাকবে তা কিন্তু না। এখন আসি ডেবিট নোট আর ক্রেডিট নোট নিয়ে কথা বলতে। আপনি এখন একজন বিক্রেতা, এখন আপনি কারো কাছে পণ্য বিক্রি করেছেন, এখন সেই আপনার পণ্যের যেই ক্রেতা আছে আপনাকে বিক্রেতা হিসেবে কি করলো, পণ্যটা ফেরত পাঠাবে। ঠিক আছে, এই বিক্রিত পণ্যটা যখন আমার কাছে ফেরত আসবে তখন কি করবে ক্রেতা, ওই যে মালগুলো ফেরত পাঠাবে সেইটার সাথে কি পরিমাণ মাল ফেরত পাঠাচ্ছে, কত দামের, কি ডিসকাউন্ট আছে কিনা কিছু, সেইগুলা লেখা একটা কাগজে ফেরত পণ্যের সাথে কি করবে আমার কাছে পাঠাই দিবে। ঠিক আছে, এই নোটের মাধ্যমে আমাকে কি সে জানাই দিল যে তাদের হিসাব খাত থেকে উক্ত পণ্যের জন্য কি করা হয়েছে, ডেবিট করা হয়েছে, অর্থাৎ খরচ বা চলে গেছে। এই যে নোটটা, এটার নামই হচ্ছে ডেবিট নোট। ডেবিট নোট বানায় হচ্ছে কি ক্রেতা, কারণ ক্রেতা কি করতেছে, তার যে পণ্যটা ছিল সে কিনেছিল, এটা বিভিন্ন কারণবশত সে ফেরত পাঠাচ্ছে বিক্রেতার কাছে। ডেবিট নোট কে তৈরি করে, ক্রেতা। দেখুন এখানে দেওয়া আছে প্রতি পিস 1300 টাকা করে 10 পিস জামদানি শাড়ি ছেঁড়া হওয়ার কারণে ফেরত পাঠাইলো। ঠিক আছে, এই যে দেখুন কে পাবে, বিক্রেতা। এই যে মেসার স্বপ্ন এন্টারপ্রাইজ, সে ছিল বিক্রেতা এই শাড়ির, এবং ইমরান বাতাস ছিল ক্রেতা। বাস যেভাবে সে নোট করে পাঠায় দিছে সোমনাথ ট্রেডার্সের কাছে। আচ্ছা, ডেবিট নোট পাঠায় ক্রেতা। ওকে, এখন আসি কি ক্রেডিট নোট। বিক্রেতার কাছে বিক্রিত পণ্য ফেরত এলে
যেমন আমি সেল করেছি, আমার কাছে পণ্যটা ফেরত আসলো। এখন যেই মালগুলো আসছে এই মালের পূর্ণ বিবরণ লিখলাম, মালের পরিমাণ কি, মালের যে দাম, প্রোডাক্টের দাম, এই সব কিছু লেখা ক্রেতার নিকট প্রেরণ করে জানিয়ে দেয়। কি করে, যে আমার যে ক্রেতা ছিল তার কাছে আমি একটা কাগজ এখন পাঠাই দিতেছি, সো যাতে তারা তাদের হিসাবে এটা অন্তর্ভুক্ত করতে পারে। এই যে নোটটা, এই কাগজটা যে তৈরি করলাম, এটার নামই হচ্ছে ক্রেডিট নোট। ক্রেডিট নোট কে তৈরি করে থাকে? ক্রেডিট নোট তৈরি করে বিক্রেতা। ওকে, কারণ বিক্রেতা পণ্যটা বিক্রি করেছিল, সেটা ফেরত এসেছে বিক্রেতার কাছে, এটাই হচ্ছে কি ক্রেডিট নোট। দেখুন এখানে স্পষ্টভাবে দেওয়া আছে একটা ক্রেডিট নোটের বিবরণ। স্বপ্ন এন্টারপ্রাইজের যে বিক্রেতা ছিল, আর এই ক্রেডিট নোটটা যেহেতু ক্রেতার কাছে পাঠাইছে ইমরান ব্রাদার্স, প্রাপকের নাম, মালের বিবরণ কি স্পষ্টভাবে দেওয়া আছে, কারবারি বাট্টা বা ডিসকাউন্টের পরিমাণও স্পষ্টভাবে দেওয়া আছে। কারবারি বাট্টা মানে হচ্ছে ডিসকাউন্ট দেওয়া। সো এই ছিল আজকের আমাদের ক্লাসের আলোচনার টপিক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে হিসাব সমীকরণটা কি, লেনদেনগুলো কিভাবে হিসাব সমীকরণের উপরে প্রভাব ফেলে, হিসাব সমীকরণের উপাদানগুলো কি কি। খুবই সহজ, মূল উপাদান 3টা, কিন্তু মালিকানা সত্ত্বটাকে ভাঙলে আরও যে 2টা প্লাসে 2টা মাইনাসের উপাদান বের হয়। আর এছাড়া কি জানলাম যে ব্যবসায়ের লেনদেনগুলো লিপিবদ্ধ করার জন্য মূলত 6টা কাগজ বা দলিল লাগে। সেগুলো কি কি? চালান, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট, আর কি কি বলেন তো? ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার। এই তো, ঠিক আছে। আপনার ভিডিওটি আরও একবার দেখতে পারেন যদি আপনারা কোনো জায়গায় না বুঝে থাকেন। আর যদি মনে করেন আপনার কোনো গাইডেন্স বা অ্যাসিস্ট্যান্স দরকার হয়, আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনই যুক্ত হয়ে যান, আশা করি আমি আপনাকে হেল্প করতে পারবো। সো আজকের ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন সবাই।